প্রথমে অন্যরকম একটি ঘটনা দিয়ে শুরু করি। প্রায় বছরখানেক আগে আমি আর আমার দুই বন্ধু গিয়েছিলাম একটি নৌকা ভ্রমণে। আমাদের ভ্রমণের জায়গাটি ছিল বুড়িগঙ্গা নদী। নদীর নামটি শুনেছেন নিশ্চয়ই এর আগে। বেশ ভালোভাবেই কেটেছিল আমাদের ভ্রমণটি, তবে একটু ভয় ভয় ছিলাম আমরা তিনজনই, কারণ আমরা তিনজনের একজনও সাঁতার জানতাম না। সাঁতার না জেনে নৌকা ভ্রমণ ভয়ঙ্কর হবারই কথা। যাই হোক, তো পাড়ের কাছাকাছি আমাদের নৌকাটি, ভিড়বে ভিড়বে অবস্থা। এমন সময় বিশাল এক ঢেউ ভয়ঙ্করভাবে দোলে উঠেছিল আমাদের নৌকাটি। মনে হচ্ছিল তীরে এসে তরিটার জন্য ডুবেই যাচ্ছে। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। আমাদের মধ্যে সাব্বির একটু বেশি ভয় পেয়ে গেল। আতঙ্কে সে উঠে দাঁড়ায়। নৌকা ভ্রমণের আজকাল নাই মাইলে তবু দুইটা রে। ঠিক সেই মুহূর্তে আমাদের নৌকার পাশ ঘেঁষেই আরেকটা নৌকা যাচ্ছিল। সাব্বির বাঁচার তাগিদেই সেই নৌকাটির উপরেই আমাদের নৌকা থেকে পা দিয়ে দিল। সাব্বির দুই পা দুই নৌকায়। মাঝির কণ্ঠে উৎকণ্ঠা। সে সজোরে বলে উঠল, মামা কি করেন মামা, বহেন বহেন, নৌকা উল্টা যাবো গা। আর সাব্বিরের দাঁড়ানোর ফলে আমাদের নৌকাটা একপাশ এতটাই কাত হয়ে গেল, ভাবছিলাম তখন হয়তো নৌকাটা ডুবেই যাচ্ছে। বুড়িগঙ্গার কালো পানিতে খেতে হবে হাবুডুবু। আল্লাহর রহমতে নৌকাটা ডুবলো না, কিন্তু সাব্বির বুড়িগঙ্গার কালো পানিতে। পাড়ের কাছে পানি কম থাকায় ডুবলো না যদিও, তবে বুড়িগঙ্গার পচা পানিতে ভিজে একাকার হয়ে গেল সাব্বির। আমাদের নৌকাটি সুন্দর মতোই পাড়ে ভিড়ল। আমি আর রিক্ত ধীরে সুস্থেই নামলাম। প্রচণ্ড হাসিতে পার কেঁপে উঠল বুড়িগঙ্গা। অতিরসিক মাঝিটা দূর থেকে বলতে লাগলো, মামা দুই নৌকা পা দিছেন তো মরছেন। সাব্বির কিছু না বলেই হাঁটা ধরল। দুই নৌকায় পা দেওয়া ঠিক না, এই কথাটা সত্যটা সচক্ষে দেখতে পেলাম। মর্মটা না বুঝলেও আমার কাছে ব্যাপারটা বেশ মজাই লেগেছিল। সাব্বিরের এই ঘটনায় আমি নিজে সবচেয়ে বেশি হেসেছিলাম সেদিন। আজও মনে পড়লে হাসি পায়। তবে ওই ঘটনার পর আমি সাঁতার শিখেছিলাম, কিন্তু চোখের সামনে প্রবাদটার সচিত্র ভার্সন দেখার পরেও আমার মধ্যে কোনো পরিবর্তন এলো না। প্রবাদটার মর্ম বুঝতে বেশ সময় লাগলো। আর এই কারণেই আমার সাথে ঘটল এক ঐতিহাসিক ঘটনা। ঢাকার একটি নামকরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি আমি। বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনায় খুবই বাজে আমি। লেখাপড়া আমার একেবারেই ভালো লাগে না ছোটোবেলা থেকে। সত্যি বলতে কি মাথায় ঢোকে না, তবে জোর করে ঢোকানোর চেষ্টা করি, আর যার ফলাফল রিটেক। কতগুলো সাবজেক্টে রিটেক যে জমেছে, গুনতে গেলেই আমার মাথা চিনচিন করে, তাই গোনা ছেড়ে দিয়েছি। তবে ক্লাসে আমার বেশ ভালো একটা নামডাক রয়েছে মডেল হিসেবে। কয়েকটা ছোটোখাটো বিজ্ঞাপনের মডেল হয়েছিলাম, কিন্তু কোনো কারণে সে বিজ্ঞাপনগুলো আজও টিভিতে প্রচার হয়নি। শুধু টিভিতে না, রেডিওতেও প্রচার হয়নি। তবে যাই হোক, ক্লাসে সবাই যখন মডেল বলে শুনতে ভালোই লাগে আমার। অবশ্য ওরাও সঠিক জানে না আমি কোন প্রোডাক্টের মডেল হয়েছিলাম। বেশ ভালোই কাটছিল আমার ভার্সিটির দিনগুলো। বলতে ভুলে গিয়েছি, ক্লাসে আমার একটা গার্লফ্রেন্ডও আছে। ওর নাম অর্পিতা। একেবারেই পড়ি, শুধু পার্থক্য একটাই, ওর ডানা নেই। রিয়েল পরিদের মেবি ডানা আছে, খুব ভালো ক্লাসিক্যাল ডান্সার অর্পিতা, চমৎকার ভয়ঙ্কর নাচে। তবে নাচ বিষয়টা আমার কাছে একটা বোরিং ব্যাপার স্যাপার, কিন্তু অর্পিতার কারণে আজকাল সেটাও পার্ট অফ লাইফে পরিণত হয়েছে আমার। অর্পিতার সাথে বিভিন্ন নাচের প্রোগ্রামে আমাকে যেতে হয়, অবশ্যই বাধ্য হয়ে।
আজকে কিন্তু বিকালবেলা শিল্পকলায় আমার প্রোগ্রাম আছে, তুমি যাবা আমার সাথে, আর প্রোগ্রাম শেষে আমাকে বাসায় দিয়ে আসবা। হ্যাঁ, আমি তো যাবোই তোমার সাথে। আমি ছাড়া তোমার সাথে কে যাবে বলো? তোমার কি নাচ দেখতে হবে এখানে গিয়ে আমার? মানে কি বলতে চাও তুমি? না মানে বলতে চাচ্ছিলাম তোমাকে ওইখানে দিয়ে আমি না হয় একটু আশেপাশে ঘোরাঘুরি করব। আচ্ছা, আমি এদিকে ব্যস্ত থাকবো আর ওদিকে তুমি অন্য মেয়েদের সাথে ফ্ল্যাট করে বেড়াবে, তাই না? নো ওয়ে, পুরো প্রোগ্রাম একদম ফার্স্ট টু লাস্ট আমার সাথে থাকতে হবে। বলা যায় ওর কথাতে আমি উঠি আর বসি, নিজেকে না ওর মাঝে হারিয়ে ফেলেছি। ফলে কোনটা ওর ইচ্ছা কোনটা আমার ইচ্ছা এটা আলাদা করতে মাঝে মাঝে বেশ সময় লেগে যায়। ওর সৌন্দর্য আমার ব্যক্তিত্বকে বেশ সাশ্রয় মূল্যেই কিনে নিয়েছে। মাঝে মাঝে যদি একটু আফসোস লাগে তবে দুঃখ নেই, কারণ ওর পিতা এটাই পছন্দ করে। ক্লাসে যতটুকু সময় কাটাতাম আমরা তার চেয়ে বেশি সময় কাটাতাম ধানমন্ডি লেকে। এছাড়া ভারী পকেট দ্রুত খালি করার জন্য ফাস্টফুডের দোকানগুলো তো আছেই। এরই মধ্যেই একদিন জুনিয়র ব্যাচের এক মেয়ে নীলিমার সাথে আমার পরিচয় হলো। দেখতে ভয়ঙ্কর সুন্দরী, বেশ ফর্সা গায়ের রং, দুধে আলতা। সে আমার এক ফ্রেন্ডের কাজিন। আমার এই ফ্রেন্ডের মাধ্যমে নীলিমার সাথে পরিচয়। এ ব্যাপারে অবশ্য অর্পিতা কিছুই জানলো না। কয়েকদিন কথা বলতেই মেয়ে পটে গেল। আমি আসলে মনের অজান্তেই পটিয়ে ফেললাম নীলিমাকে। ভাবলাম ফ্রেন্ড হিসেবে থাকুক না, সমস্যা কোথায়। সে অবশ্য আমাকে দেখেছে কয়েকবার অর্পিতার সাথে, আমাকে জিজ্ঞেস করেছিল। আপনাকে তো অর্পিতাপুর সাথে প্রায়ই দেখা যায়। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনাদের দুজনের মধ্যে কিছু আছে কিনা? শোনো মেয়ে, আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই আমাদের মধ্যে নেই। সময় গড়াতে লাগলো। কথা বলতে বলতে একসময় মনের অজান্তেই তথাকথিত ফ্রেন্ড নীলিমা, ওর উপর আমার দুর্বলতা ঘূর্ণিঝড় সিররের বেগে বৃদ্ধি পেতে লাগলো। বাড়তেই লাগলো, শুধু বাড়তেই লাগলো, কমে আর না। ফ্রেন্ড হিসেবে থাকার ফ্রেন্ড বেশি দিন স্থায়ী হলো না আমাদের। একসময় বুঝতে পারলাম আমি আসলে নীলিমার প্রেমে পড়ে গেছি, বরং বলা উচিত আরেকবার প্রেমে পড়েছি, তাও বিশেষ কোনো কারণ ছাড়াই। কিন্তু অর্পিতা, ও কী হবে? ওকেও তো ভালোবাসি। নীলিমা যদি সিপিইউ হয় অর্পিতা হবে মাদারবোর্ড, নীলিমা কিবোর্ড হলে অর্পিতা মাউস। কাকে বাদ দিব? পুরো কম্পিউটারই তো অচল হয়ে পড়বে। থাক, দরকার নেই, তার চেয়ে বরং দুজনই থাকুক। আমি না হয় আরেকটা র্যাম লাগিয়ে নিব দ্রুত ধরানোর জন্য। বিশেষ কোনো ঝামেলা হলে অ্যান্টিভাইরাসের ব্যবস্থা তো আছেই, ব্যাপার না। শুরু হলো নতুন খেলা, এক ফুল আর দুই মালি। নিজেকে ফুল বলতে যদিও লজ্জা লাগছে, তবে এখানে এই প্রবাদটাই যায়, তাই না দিয়েও উপায় নেই। একসাথে দুইটা গার্লফ্রেন্ড হ্যান্ডেল করা যে কি টাফ, তবে বুঝতে পারছিলাম এটা যে একটা আর্ট, শিল্পের কাছাকাছি পর্যায়ের কিছু। যারা পারে আর্টটা শুধুমাত্র তাদের জন্য। আমি ধীরে ধীরে এই আর্টের মাস্টার ডিগ্রি লাভ করে ফেললাম এই আর্টের উপরে। কেউ ঘুণাক্ষরেও টের পেল না আমার এই ডবল চক্করের কথা। বেশ মজাই লাগছিল আমার, ডবল আনন্দেই আমার দিন কাটছিল। ডবল চক্করের জন্য আমাকে কিছু জিনিস ডবলও করতে হলো, যেমন মোবাইল, তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। এই দুইটা জিনিস এক থেকে দুই হয়ে গেল দুজনকে সমান অধিকার দেওয়ার সুবিধার্থে। এইভাবে চললো দীর্ঘ 6 মাস। এর মধ্যে কোনো প্রকার সমস্যাই হয়নি, সুকৌশলে সব ধরনের ঝামেলা কেটে বেরিয়ে আসছিলাম। অবশ্য কিছু বন্ধু ছিল যারা আমার এই ডবল চক্করের কথা জানতো, আর ওসব ফ্রেন্ডগুলো আমার চেয়ে বেশি দুশ্চিন্তা করতো আমাকে নিয়ে। অবশ্য কয়েকজন হিংসাও করতো। ওরা মাঝে মাঝেই বলতো, দোস্ত এভাবে আর কয়দিন, মনে রাখিস জোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আরে দোস্ত, কারে যে কি বলিস, চলে না শোনে ধর্মের কাহিনী।
তবে আমি অবশ্য ওদের এসব কথা কানে নিতাম না। ওরা এই ধরনের কথা শুরু করলে আমি ওদেরকে আর্ট নিয়ে বিশাল এক বক্তৃতা শুনিয়ে দিতাম। শোন, আর্টের বাংলা হচ্ছে শিল্প, আর যে আর্ট জানে সে জানে, কারণ সে শিল্পী, আর শিল্পী মানে বুঝিস তো। 6 মাস পরে একদিনের ঘটনা। অর্পিতাকে সকালবেলা ফোন করে বলেছিলাম, গুড মর্নিং। হ্যালো সোনামণি, আজকে আমার শরীরটা খুব একটা ভালো নাই, দুর্বল লাগছে, রাতে ঘুমটাও ঠিকঠাক মতন হয় নাই। রাতে ঘুমাও নাই? তুমি না আমাকে বললা তুমি ঘুমায় যাবা, এটা বলে না তুমি ফোন রেখে দিলা। তুমি এখন আমাকে বলতেছো রাতে ঘুম হয় নাই। জ্বর জ্বর ভাবও আছে একটু, সো আজকে চিন্তা করেছি যাবো আজকে। আচ্ছা বাদ দাও, তুমি ক্লাসে না গেলে আমি আর ক্লাসে কি করবো? আচ্ছা শোনো। হ্যাঁ শুনছি তো, বলো। ঘুমাও, ফ্রেশ ঘুম হলে ভালো লাগবে। আর একটা নাপা এক্সপ্রে খেয়ে নিও, সন্ধ্যায় ভালো লাগলে শিল্পকলা যাবো। ওকে? আচ্ছা ঠিক আছে বাবু, টাটা। ফোন রেখে তাড়াহুড়া করে বিছানা ছেড়ে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে বের হতে হতে দেখি 11:30 বেজে গেছে। ব্যাপার হচ্ছে আজকে নীলিমাকে কথা দিয়েছিলাম ওকে নিয়ে ধানমন্ডি লেকে বউটাই ঘুরবো দুইজনে। দেরি করলে বেশ রেগে যায় নীলিমা। অবশ্য মিষ্টি টাইপের মেয়েগুলোর রাগ একটু বেশি হয়, নীলিমাও এর ব্যতিক্রম নয়। অল্পতেই রেগে যায় মিষ্টি মেয়েটা। ওর রাগান্বিত মুখটা দেখতেও আমার চরম ভালো লাগে, এতই ভালো লাগে আসলে এই ভালো লাগাটা বোঝানোর মতো না। কাজে চিন্তা করলাম আজকে একটু বেশি রাগাবো। আজকে ওর রাগান্বিত মুখটা আমার খুবই দেখতে ইচ্ছা করছে। ইচ্ছা করে 10 মিনিট লেট করলাম রাস্তায়। যেই দেখলাম নীলিমা দাঁড়িয়ে আছে, মুখটা একেবারেই রক্তবর্ণ। কাজে 1 মিনিটের জন্য আমার মনে হলো আমার ডবল চক্করের কথা ও জেনে জানি তো, জানলে তো সর্বনাশ। 1 টিকিটে 2 সিনেমা দেখা, আজই দি এন্ড। পরক্ষণে ভাবলাম না, ওর তো কোনোভাবেই জানার কথা না। ওকে একটু একটু সাহস সঞ্চয় করলাম, গেলাম কাছে। ও আমার দিকে তাকালো না। আমি হাতটা ধরলাম ভয়ে ভয়ে আর বললাম, সরি জান, রাস্তায় তো প্রচুর পরিমাণে জ্যাম ছিল। এরকম অস্থির পরিমাণ জ্যামের মধ্যে পড়লে যে কী পরিমাণ সময় লাগে তুমি বুঝো না। ঢাকা শহরের জ্যাম তো তুমি জানো, তাই না? ঢং করবে না, সবাই এখান থেকে। সরি বলছি না, সরি, রিয়েলি সরি। নীলিমা ঘুরে তাকালো আমার দিকে, মুখ টিপে হাসি গিলতে চাইছে, তবে মুখটা তার তখনও রক্তবর্ণ। যাক, আমি যা ভেবেছিলাম তেমন কিছুই না। হাসি মুখে দুজনে যেয়ে একটা বোট ভাড়া করে চড়ে বসলাম। আকাশটা মেঘলা ছিল, মিষ্টি হিমেল বাতাস, প্রেম করার জন্য পারফেক্ট একটা ওয়েদার। তো নীলিমাকে আরেকটু খুশি করার জন্য 3 লাইনের একটা কবিতা বানিয়ে ফেললাম। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, ওগো তুমি যে আমার হৃদয়ের নীলিমা। এই, এইটা তো একটা গানের লিরিক্স, তুমি নিজে বানিয়েছো বললা কেন? গান? ও হ্যাঁ, তবে কি, শেষের লাইনটা তো আমারই লেখা, তাই না? নীলিমা হেসে গুটি গুটি। আকাশ আরো মেঘলা হয়ে গেল। আমরা বোট চালাতে চালাতে আর একটু ভিতরে দিকে গেলাম। সেখানে আরো কিছু কাপল বোট চালাচ্ছিল। শুধু একটা বোটে দেখলাম 2টা মেয়ে। এই, ওটা অর্পিতা আপু না? কি যে বলো, ও এখানে কি করবে? ও ও আজকে এখানে আসে নাই, তুমি অন্য কাউকে দেখছো? না, আমি শিওর ওটা অর্পিতা আপু। 1 মুহূর্ত দেরি না করে আমি বোটের মুখ অন্যদিকে গতি বাড়ানোর চেষ্টা করলাম। এতক্ষণ খুব ভালো বোট চালাচ্ছিলাম, কাজ হলো না কেন? ওদিকে নীলিমা 1 মুহূর্ত দেরি না করে গলা ছেড়ে ডাক দিল, পর মুহূর্তে দেখলাম অর্পিতার বোটটা আমাদের বোটের খুব কাছে এবং দ্রুত এগিয়ে আসছে। অর্পিতার পাশে বসা ওর কাজিন নোভা পিস্ত্রি ভাষায় আমাকে নিয়ে কি জন্য বলছে জোরে জোরে। আমি বোটের গতি জান প্রাণ দিয়ে বাড়াতে লাগলাম, কাজ হলো না। নোভার কিছু কথা আমার কানে ভেসে আসলো। ফাউল, ভালো করেছি আজকে তোমাকে জোর করে এখানে এনে। ওই লুচ্চাটাকে আমি আগে থেকে সন্দেহ করতাম। নীলিমা কিছু না বুঝে বোকার মতো হাঁ করে তাকিয়ে রইল। আমাদের বোট তখনও পাড় থেকে বেশ খানিকটা দূরে।
কি করব ঠিক বুঝতে পারছিলাম না। ওদের বোটটা প্রায় কাছাকাছি এসে পড়লো। নোভার অকথ্য গালাগালি, নীলিমাও এতক্ষণ ব্যাপারটা টের পেয়ে গেল। আমি আতঙ্কে উঠে দাঁড়ালাম। বেশ দূরে আরেকটা বোট যাচ্ছিল, সে বোটে ছিল সিঙ্গেল একটা ছেলে। কোনো কিছু না ভেবেই দ্রুত নিজের ভবিষ্যৎ পরিণতির দিকে ঝাঁপিয়ে পড়লাম। ছেলেটাও ভয় পেয়ে বোটটাকে দ্রুত পাশ কাটিয়ে নিল। ফলাফল, পানিতে পড়ার আগ মুহূর্তে শুনলাম দূর থেকে অতিরসিক কেউ একজন চিৎকার করে বলছে, মামা তুই নৌকা পা দিছেন তো মরছেন। হ্যাঁ, সাঁতার জানা না থাকলে প্রেমে মরা খুব দ্রুতই জলে ডুবে যেত। প্রতীক্ষা অর্পিতা আপু, চালায় যাচ্ছে। অর্পিতা আপু, আরে অর্পিতা আপু, ওখানেই তো অর্পিতা আপু। আগেই না করছিলাম। নৌকা ভ্রমণের গোষ্ঠী কিলাই। দিন কেটে যায় অবহেলায়, কেউ তার খবরও রাখে না। কিভাবে তার কাটে বেলা কেউ তো জানতেও চায় না কখনো। আগেই না করছিলাম। আর বাসার মধ্যে ডাক দেওয়ার ব্যাপারটা খুবই টাফ। বুঝলো না এই ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, সবার পারফরমেন্স খুব চমৎকার ছিল। ধন্যবাদ সবাইকে।